আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। আমরা গত ক্লাসে ঠিক এই জায়গাগুলো শিখেছিলাম যে ভার্ব ফর্মের ব্যবহার আমরা শিখব। আমরা কিছু দেখেছিলাম এবং শিখেছিলাম। যেমন এখানে আমরা যদি দেখি স্টিল, STEAL, স্টিল শব্দ, স্টেল, স্টেল শব্দের অর্থ হচ্ছে চুরি করা। স্টেল, স্টোল, স্টোলেন। তো আমি যদি বলি আমার কলমটি সে চুরি করেছিল, তখন আমাদের এই STOLE, এই জায়গাটা দেখবেন, এইটা আমাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আমি কিন্তু এই V2 ফর্ম ব্যবহার না করে এই বাক্যটা কমপ্লিট করতে পারবো না। অর্থাৎ আমাকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এই ভার্ব ফর্ম গুলা আমি যত বেশি মুখস্থ করব, ইংরেজি ভাষাটা আমার কাছে তত বেশি সহজ হবে। কিভাবে সহজ হবে? এই যে ভার্ব ফর্ম গুলা আমি সেই দিন বলেছিলাম, আমি ভাত খাই, আই ইট রাইস। এটা আমি এখন লিখে দেখাবো। আমি ভাত খাই, আই ইট রাইস। যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তখন হবে আই এট রাইস। তখন কিন্তু ইট, ওই যে V1 ফর্ম, ওইটা আমরা কাজে লাগাতে পারবো না। কেন কাজে লাগাতে পারবো না? কারণ ওই ফর্মটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V1 ফর্ম। আমার এখানে কাজে লাগাতে হবে আমি ভাত খেয়েছিলাম। তাহলে ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া, আর খেয়েছিলাম এটা বললে বোঝায় হচ্ছে এট। এট, ATE। অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আই এট রাইস। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, এই যে তিনটি ভার্ব ফর্ম আছে, এই তিনটি ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। তো কনজুগেশনের আপনাকে আরেকটি শীট দিব, সেখানে 5টি করে ভার্ব ফর্ম থাকবে। এই 5টি করে ভার্ব ফর্ম আমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। যেমন এখানে আমি যদি বলি ইট, এট, ইটেন, তো এখানে আরো দুটি ফর্ম থেকে যায়। একটিকে বলা হচ্ছে ING ফর্ম। যেমন ইটিং, ইটিং অর্থাৎ খাচ্ছি বা খাইতেছি, এটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স করব, তখন কিন্তু আমাদের এই টেন্সটি, এই ফর্মটি কাজে লাগবে। ING ফর্ম, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। আর একটি আছে হচ্ছে 5ম নম্বরে, যেটিকে বলা হয় থার্ড পারসন ফর্ম। থার্ড পারসন ফর্ম। যেমন যদি বলি সে ভাত খায়, আমি ভাত খাই, এইটার ট্রান্সলেশন হবে আই ইট রাইস। কিন্তু যদি বলি সে ভাত খায়, তখন হবে হি ইটস রাইস। হি ইটস রাইস। এই যে ইটস ব্যবহার করলাম, এইটাকে বলা হচ্ছে থার্ড পারসন ফর্ম। এইটাকে বলা হচ্ছে থার্ড পারসন ফর্ম। এই থার্ড পারসন ফর্ম গুলাও কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে কাজে লাগবে। তো এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা এই 3টা করে ফর্ম, দেখেন এখানে অনেকগুলা রয়েছে। যেমন কিছু কিছু ফর্ম আবার একই রকম হয়। এই যে শেষের যে ফর্মটা দেখেন, কুইট, QUIT, এটা অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। এর 3টা ফর্মে কিন্তু একই, কুইট, কুইট, কুইট। তারপর দেখেন এখানে আছে যেমন বার্ন। বার্ন শব্দের অর্থ হচ্ছে পোড়ানো বা আগুনে পুড়ে যাওয়া। বার্ন, এটা কি হবে? বার্নড, বার্নড, বার্ন। অর্থাৎ BURN, ওর পরে শুধু টি যোগ করতে হবে। তো আপনার কাজের ফাঁকে ফাঁকে এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আর না পারলে আমি এখান থেকে মাত্র 5টা করে পড়া দিয়ে দিব, আপনি 5টা করে পড়া করবেন। মাত্র 5টা, আমাদের জন্য কঠিন কোনো কিছুই হবে না। এই 5টি আমরা নিতে পারি। গো থেকে দেখেন, গো, 3 আর 2 5, এই এই পর্যন্ত আমরা নিতে পারি এই 5টি। এই 5টি আমরা যদি একটু পড়ি, আমার মনে হয় ভালো হবে। গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে যাওয়া। হ্যাঁ, গো, হ্যাঁ, ইটেন। রাইট, রোড, রিটেন। হ্যাঁ, রাইট, রোড। এখানে আরো যেগুলো আছে, হ্যাঁ দেখেন, টেক, টুক, টেকেন। টেক, টুক, টেকেন। টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, টুক শব্দের অর্থ নিয়ে। এখানে আমরা টুক দিয়ে যদি একটা বাক্য রচনা করি, কি দাঁড়াবে? সে আমার কলমটি নিয়েছিল। সে আমার কলমটি নিয়েছিল। হি টুক মাই পেন। হি টুক মাই পেন। সে আমার কলমটি নিয়েছিল। টেকেন শব্দের অর্থ কি? নিয়ে আছে। সে আমার কলমটি নিয়ে আছে। হি হ্যাজ টেকেন মাই পেন। হি হ্যাজ টেকেন মাই পেন। সে আমার কলমটি নিয়ে আছে। এই যে 3টা ফর্ম, আমরা যদি ভালোভাবে ইংরেজিটা শিখতে চাই, প্রথমে আমাদেরকে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করা চাই। এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। এইবার আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসব।
কেন আমরা এই ভার্ব ফর্ম গুলো শিখবো। দেখেন এই জায়গাটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9, এখানে এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1। অর্থাৎ আমরা এখানে টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ দেখব, একেবারে হাতে কলমে টেন্স কিভাবে প্র্যাকটিক্যালি শেখা যায়। প্র্যাকটিক্যাল শব্দের অর্থ হচ্ছে বাস্তবে আমরা এখন এটা শিখব। আমরা জানি যে কোনো কাজ আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এবং উপরের আলোচনা থেকে দেখেছি যে টেন্স 3 প্রকার। তো এইখানে আমি দেখেন কথা বলছি, আপনি আমার কথা শুনছেন, এইটা কোন কাল কোন সময়ে, এটা হচ্ছে বর্তমান কাল বা বর্তমান বর্তমান সময়ে। একটু আগে আপনি আপনার অফিস থেকে কাজ শেষ করে বাসায় এসেছেন, ওই সময়টা এখন গত হয়ে গেছে, ওইটা চলে গেছে, ওইটা পাস্ট টেন্স। এবং আপনি আমার ক্লাস শেষ করার পরে ঘুমাতে যাবেন, ঘুম পাড়বেন, এই সময়টি কিন্তু এখনো এসে পারেনি, এটাকে বলা হচ্ছে ফিউচার। এই যে সময়ের পরিবর্তন, এইটাকে বলা হচ্ছে টেন্স বা কাল, এবং এইটাই হচ্ছে মূলত ভার্ব, ভার্বের পরিবর্তন। আমি এখন আপনাকে পড়াচ্ছি, এটা বর্তমানে, আমি যখন পড়ানোটা শেষ করব 1 ঘন্টা পরে, এই সময়টা যখন আসবে এখনো এসে পারেনি, এইটা হবে ফিউচার বা ভবিষ্যৎ। আর আমরা 10 মিনিট আগে পড়া শুরু করেছিলাম, ওই সময়টি এখন চলে গেছে, অতীত হয়ে গেছে, ওইটা হচ্ছে পাস্ট টেন্স। আমাদের মানব জীবনেও ঠিক তাই। আপনি শৈশব পার করে এসেছেন, চলে গেছে, ওইটা আপনার লাইফ এখন পাস্ট টেন্স। এখন আপনার আছে হচ্ছে বর্তমান কাল, এইটা প্রেজেন্ট টেন্স। আর আপনি যখন আরো বয়স হবে, বৃদ্ধ হবেন, এটা এখনো আসেনি, এটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল। তো এই 3টা কাল কিভাবে কাজ করে আমরা সেইটা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে রয়েছে প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ বর্তমান কাল, পাস্ট টেন্স শব্দের অর্থ হচ্ছে অতীতকাল, এন্ড ফিউচার টেন্স শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। এই যে এরা 3 ভাই, প্রেজেন্ট টেন্স 1 ভাই, পাস্ট টেন্স 1 ভাই এবং ফিউচার টেন্স 1 ভাই। এই প্রেজেন্ট টেন্সের আবার কিন্তু 4টি সন্তান রয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পার্সনিফিকেশন করে দিলাম আমাদের যেন একটু মনে থাকে, ব্যক্তিত্ব আরোপ করলাম। এই টেন্স প্রেজেন্ট টেন্সের 4টি সন্তান, পাস্ট টেন্সেরও ঠিক তাই 4 সন্তান, এবং ফিউচার টেন্সেরও তাই। মোট হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের ব্যবহার যখন আমরা শিখে যাব, দেখবেন আপনার ইংলিশের যে সমস্যাগুলা, অনেক সমস্যা দূরীভূত হয়ে গেছে। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলোর প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল, দেখেন প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, সিম্পল বা ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। মাত্র 3টা টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। কোন 3টা টেন্স? একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এই 3টা টেন্সের ব্যবহার আমাদেরকে বেশি করে শিখতে হবে। 12টা টেন্সের প্রত্যেকটা টেন্স কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে বা রিটেন ইংলিশে কনভারসেশন করার জন্য সবগুলোর গুরুত্ব সমান নয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা একটু বেশি করে শিখবো। দেখেন, সিম্পল অথবা ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে, এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার হয়ে থাকে। আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। কত সুন্দর একটি কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে? এখানে বলা হয়েছে যে আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কেমন? আমি ভাত খেয়েছি, আমি কাজটি করেছি, আমি একটি মোবাইল কিনেছি, আমি এইমাত্র বাড়িতে এসেছি, সে আমাকে একটি কলম দিয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ব্যবহার, এইটা আমাদের বেশি পরিলক্ষিত হয়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনে পাস্ট এবং ফিউচার এবং পারফেক্ট কন্টিনিউয়াস গুলোর ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না। কি কি বলছে? প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনে পাস্ট এবং ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলার ব্যবহার বেশি পরিলক্ষিত হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন? যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ব্যবহার আছে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। এই শব্দগুলা দেখবেন আপনার কথা বলার জন্য প্র্যাকটিক্যাল লাইফে, দৈনন্দিন জীবনে এইগুলোর ব্যবহার খুব কম হয়ে থাকে।
আমি এতটুক যা বুঝালাম মোটামুটি কি বুঝতে পেরেছেন? এখানে না বুঝলে আপনি কোশ্চেন করবেন। আপনি ছাড়া এখানে আর কেউ নেই, এখানে আপনি এবং আমি। আপনার এই সময়টা যেন কাজে লাগে এবং আপনি যেন কিছু এখানে সময়টা মূল্যবান সময় ব্যয় করছেন, কিছু যেন শিখতে পারেন। সেভাবেই কিন্তু আমি একেবারে ভেঙে ভেঙে খুব স্লো কথা বলে বলে আপনাকে বিষয়গুলো বুঝাই দিচ্ছি এবং এইভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি কখনো কোথাও না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, ভাইয়া এটা বুঝতে পারিনি। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলা বেশি ব্যবহৃত হয় সেগুলোই আমরা ভালোভাবে শিখি। আমাদের কথা বলার জন্য যেগুলা বেশি প্রয়োজন হয় আমরা সেইগুলা। তো সেইগুলা কি কি? আজ আমাদের আলোচিত বিষয় হচ্ছে অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। অর্থাৎ প্রত্যেকটার যে সিম্পল টেন্স আছে আমরা এটা একটু দেখব। সিম্পল টেন্স অথবা ইনডেফিনিট টেন্স, দেখেন কত সুন্দর একটা তথ্য এখানে তুলে ধরা হয়েছে। কি তথ্য? তথ্যটা হচ্ছে আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। এখন আমি আপনাকে যে বিষয়টা শেখাতে যাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্ব। কারণ আমরা সারাদিনে যে কথাগুলো বলি এর 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র ওই তিনটা টেন্স ব্যবহার করে করে থাকি। কোন তিনটা টেন্স? সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সে ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। ওই পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল একই কথা। অর্থাৎ বলা হচ্ছে কোনো কাজ অতীতকালে হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। যেমন আমি গতকাল ভাত খেয়েছিলাম, এটার ফলাফল কিন্তু আমার শরীরে এখন আর নেই। তো এইটাকে বলা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এইটা আপনি কিভাবে শিখবেন বা কিভাবে জানবেন কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়ার পদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই এগুলো থাকবে। যেমন আমি ভাত খেয়েছিলাম, দেখেন এখানে কিন্তু লয়াকর ম এই শব্দটি চলে এসেছে। আমি ভাত খেয়েছিলাম। তিনি গতকাল বাড়িতে আসেনি, দেখেন দন্তন্য একার রয়েছে। দেখছেন? তিনি গতকাল আমাকে একটি গোলাপ ফুল দিয়েছিলেন, দেখেন শেষে কিন্তু লেন চলে এসেছে, লয়কার দন্তন্য। আর বাংলা ক্রিয়াপদের শেষে এই শব্দগুলো থাকবে। কোন শব্দ থাকবে? লাম, লে, লেন, নি, তাই। এতটুকু কি মনে রাখতে পারবেন? থাকবে, অবশ্যই মনে থাকবে। তারপর দেখেন গঠন প্রণালী কি হবে। প্রথমে একটি সাবজেক্ট আনতে হবে। প্রথমে একটি কি আনতে হবে? সাবজেক্ট। সাবজেক্টের বাংলা কি? কর্তা। আমরা একটি উদাহরণ দেখবো আগে তার। যেমন সে একটি ছবি এঁকেছিল, সে একটি ছবি এঁকেছিল। বাংলা বাক্যের শেষে যদি এইসব ল, লাম, লেন এগুলা থাকে তাহলে কিন্তু সেটা বুঝে নিতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে চিনবেন? এখানে কিন্তু তিনবার উপায় আমি পড়ালাম। গঠন প্রণালী কি হবে? সে একটি ছবি এঁকেছিল, here you can see, সে একটি ছবি এঁকেছিল, এটা কি হবে? হি drew a picture, হি drew a picture। আমি একটু আগে ক্লাস শুরুতেই বলেছিলাম প্রচুর পরিমাণে আমাকে এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম কেমন? এই যে এঁকেছিল, আঁকা, এইটার ইংরেজি হচ্ছে ড্র। ড্র মানে হচ্ছে ছবি আঁকা। তো এঁকেছিল এইটা কি হবে? ড্রিউ। তো ড্র এর ফার্স্ট ফর্ম ড্রিউ, এইটা যদি আমি না জানি তাহলে কিন্তু এই ট্রান্সলেশন আমি করতে পারি। হ্যাঁ, এখানে আপনি যদি বলেন সে একটি ছবি আঁকে তখন হবে হি ড্র আ পিকচার, কিন্তু এখানে ড্র বলা যাবে না। এখানে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এই যে সে, এই সে এই শব্দটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। এখানে ড্র এর পরে এস দিতে হবে। হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। কিন্তু আপনি কেবল একবার বলে ফেলেছেন যে সে একটি ছবি আঁকছে,
এইটা কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেল, অর্থাৎ সে ছবি বর্তমানে এই মুহূর্তে আঁকতেছে, তার হাতে কাজটি এখনো আছে, শেষ হয়নি। হি ইজ ড্রয়িং আ পিকচার, হি ইজ ড্রয়িং আ পিকচার, অর্থাৎ সে একটি ছবি আঁকছে, সে একটি, এটা পরে শিখতে পারবেন, এটা ক্লাস যেহেতু শুরু করেছি, এটা আমাকে একটু এগোতে দেন, এই কন্টিনিউয়াস ফর্ম গুলো শিখতে পারবেন। তো এখানে আমার মূল ফোকাসটা কোন জায়গায়? ফোকাস হচ্ছে সে একটি ছবি এঁকেছিল, এখানে ড্র এর V2 ফর্ম বা পাস্ট ফর্ম কাজে লাগাতে হবে, এবং এইটা কিন্তু আগে থেকেই আমাকে মুখস্থ করতে হবে। হি ড্র আ পিকচার আর হি ডিউ আ পিকচার, এই ডিউ কোথা থেকে আসতেছে? এই ডিউ এসেছে ড্র, ডিউ, ড্রন, ড্র, ডিউ, ড্রন, অর্থাৎ ড্র মানে হচ্ছে আঁকা, ডিউ মানে হচ্ছে এঁকেছিল, আর ড্রন মানে হচ্ছে আঁকিয়াছে বা এঁকেছে। এই বিষয়গুলো, এই ভার ফর্ম গুলো অবসর সময়ে অল্প অল্প করে একটু পড়ে। সে একটি গাড়ি, বলেন। ধন্যবাদ, ধন্যবাদ। এটা ক্লাস শেষে, ক্লাস শেষে আজকে হোমওয়ার্ক দিয়ে দিব। তো দেখেন, আমি ছোট্ট একটা হোমওয়ার্ক অলরেডি দিয়ে ফেলেছি। ওই যে পাঁচটি দেখবেন, এই যে PDF ফাইল যখন পাঠিয়ে দিব, উপরের প্রথম পাঁচটি আপনি একটু মুখস্থ করবেন, মাত্র পাঁচটি, যেমন ইট, এট, ইটেন, ড্র, ডিউ, তারপরে ড্র, ডিউ, ড্রন, তারপর ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এখানে ইংলিশ তো আপনি অনেকটাই পারেন, তো 10টা নিলেও কোনো সমস্যা হবে না। একেবারে যারা জিরো লেভেলে আছে তাদেরকে কম কম দিতে হয়, তো 10টা নিবেন। আরো ক্লাসটা শেষ করি, আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। যেমন এখানে দেখেন আছে, সে একটি ছবি এঁকেছিল, সে একটি গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, অর্থাৎ এখানে পাস্ট ইনডেফিনিট শিখাচ্ছি। এই পাস্ট ইনডেফিনিট, এই যে গঠন প্রণালী, এই যে স্ট্রাকচার, এইটা ব্যবহার করে এখানে 3টা বাক্য আছে, এর সঙ্গে আপনি আরো 7টা করে রাখবেন, মোট 10টা বাক্য আপনি তৈরি করে রাখবেন। দেখবেন এইভাবে আপনার এই হোমওয়ার্ক গুলো দিব, আপনার দ্রুত ডেভেলপমেন্টটা হবে। তো এতক্ষণ আমরা ফার্স্ট ইনডেফিনিট নিয়ে কথা বললাম। এইটার গঠন প্রণালী কি হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের V2 ফর্ম বসাতে হবে, তারপরে পাস্ট ফর্ম বসাতে হবে, সরি, ভার্বের V2 ফর্ম, তারপর এক্সটেনশন। যেমন সে একটি ছবি এঁকেছিল, এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এঁকেছিল এটার ইংলিশ হচ্ছে ডিউ, আর এক্সটেনশন হচ্ছে আ পিকচার, এক্সটেনশন হচ্ছে আ পিকচার, অর্থাৎ একটি ছবি। সে একটি ছবি এঁকেছিল, হি ডিউ আ পিকচার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ, হি স্পোক ইন ইংলিশ, অর্থাৎ সে ইংরেজিতে কথা বলেছিল, সে ইংরেজিতে কথা বলেছিল। বলেন, বলেন, আপনি প্রশ্ন করবেন, যত বেশি প্রশ্ন করবেন আমি উত্তর দিব। হ্যাঁ, এখানে ইংরেজিতে দেখেন, এই যে একটা তে আছে না বাংলায়, দেখেন এই যে তে, এটাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশনের উপরে ডিটেলস ক্লাস নিব, তখন আপনি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি, এখানে আমি একটু লিখে দেই, দেখেন এই জায়গাটা আমি একটু লিখছি, এখানে আমি লিখলাম হি, কোথায় গেল, জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, এখানে দেখেন লিখলাম হি, GOES, হি গোস টু স্কুল, SCH, একটা বাক্য লিখেছি আমি, হি গোস টু স্কুল। দেখেন, সে স্কুলে যায়। এখন এই জায়গায় যদি প্রশ্ন করেন, ভাইয়া এখানে টু আসলো কোথা থেকে, এই যে টু শব্দের অর্থ হচ্ছে স্কুলে, মানে স্কুলের দিকে যায়, অর্থাৎ এটাকে প্রেপোজিশন বলে, নির্দিষ্ট কোনো কিছু দিকে বোঝায়, তাহলে সেখানে টু এর ব্যবহার করা হয়। টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। যেমন হি গোস টু স্কুল, অর্থাৎ এখানে যদি আপনি লিখতেন হি গোজ স্কুল, এটার অর্থও কিন্তু হয় সেই স্কুলে যায়, কিন্তু এই প্রেপোজিশন হচ্ছে ভাষার অলংকার। যেমন ভালো ড্রেস পরলে, অলংকার পরলে মেয়েদের ভালো দেখা যায়, এখানে এই টু নামক একটা প্রেপোজিশনের কারণে এই বাক্যটা শ্রী বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে কোথায় যায়? স্কুলে যায়। অর্থাৎ এই টুটা হচ্ছে প্রেপোজিশন। সে ইংরেজিতে কথা বলেছিল,
হি স্পোক ইন ইংলিশ। ওই ইন মানে হচ্ছে এখানে তে, এমনটি বুঝাচ্ছে ইংরেজিতে। যেমন বাবা বাড়িতে আছেন, বাবা বাড়িতে আছেন। ফাদার ইজ এট হোম, এট মানে হচ্ছে এ অ তে। আবার এখানে ইংরেজিতে বলতে ইন ইংলিশ, ইন ইংলিশ, অর্থাৎ সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। এখানে এটা হচ্ছে প্রেপজিশনের ব্যবহার। এই প্রেপজিশন যখন ডিটেইলস ক্লাস করাবো এটার উপরে আরো বুঝতে পারবেন। তো এই প্রেপজিশন না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে এই স্পোক, স্পিকের পরে ইন বসেছে, স্পিক ইন শব্দের অর্থ কথা বলা, অর্থাৎ হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। এই যে যেমন প্রশ্ন করলেন, মাঝে মাঝে এইভাবে প্রশ্ন করবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অজানা জায়গাগুলা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এই প্রেপজিশন ব্যবহারের উপরও আমরা একটা দুইটা ক্লাস পরেই কিন্তু প্রেপজিশনের ক্লাস থাকবে। তারপর কি আছে দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা এতক্ষণ পাস্ট সিম্পল শিখে এসেছি, এখন আমরা শিখবো প্রেজেন্ট সিম্পল টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে, হয়ে থাকে এমন বোঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য সাইন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ গুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। এগুলাকে কি বলে? প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে, বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে, রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো। যেমন কি? যেমন সে ভাত খায়, আমি স্কুলে যাই। দেখেন যাই বললে কি শেষের বর্ণ কি আসে? জয়াকার রস্বই, এই রস্বইকার আসে। সে ভাত খায়, খায় বানান কি? ক্ষয়াকার অন্ত্যেষ্টিয়, শেষে দেখেন অন্ত্যেষ্টিয় আসবে। অর্থাৎ আপনি এই শব্দগুলা দেখে বুঝবেন যে বাংলা ক্রিয়াপদের শেষে এই অক্ষরগুলো যদি থাকে, রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো যদি থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটার গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের ভি ওয়ান ফর্ম, ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দেখেন আই গো টু স্কুল, এখানে দেখেন আবার সেই টু চলে এসেছে। ওই যে বললাম না, টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি, নির্দিষ্ট কোনো কিছুর দিকে। অর্থাৎ আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, সেই স্কুলে যায়। হি গোস টু স্কুল কি হবে? হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। আমরা ফুটবল খেলি কি হবে? উই ফেলে ফুটবল, উই ফেলে ফুটবল, আমরা ফুটবল খেলি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই শব্দগুলা কিন্তু, এই বাক্যগুলা সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? কিভাবে চিনবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? এই বর্ণগুলো থাকবে, রস্বই এ ও অন্ত্যেষ্টিয়। যেমন যাই, যাই বানান কি? জয়াকার রস্বই। তারপরে যায়, যেমন সে বিদ্যালয়ে যায়, যায় বানান কি? জয়াকার অন্ত্যেষ্টিয়। তারপর তুমি বাড়িতে যাও, যাও বানান কি? শেষে দেখেন ও কার রয়েছে। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সাথে এইগুলো থাকবে। এবং গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, উই প্লে ফুটবল, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। কিন্তু এই বাক্যটা লক্ষ্য করেন, হি গোস টু স্কুল, এখানে হি গো টু স্কুল লেখা হয়নি, এখানে গোজ লেখা হয়েছে। কেন হয়েছে? সাবজেক্ট, এখানে সাবজেক্ট বা কর্তাকে হি, সাবজেক্ট বা কর্তাকে হি। এই হি যদি থার্ড পার্সন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে, এইটা বাদে পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পার্সন। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি মানে এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি একজন হয়, কে হবে? সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হবে। সেই সূত্র মেনে এখানে গো এর পরে ইয়েস, অর্থাৎ হি গোস টু স্কুল। আরো একটি হয়েছে দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে। এখানে সূর্য কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য দা সান রাইজের সঙ্গে কিন্তু এস যোগ করা হয়েছে, রাইজেস। দা সান রাইজেস ইন দা ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এইভাবে এই বাংলা, অর্থাৎ সরি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টটা আমরা কমপ্লিট করতে পারি। এরপর আমরা চলে এসেছি ফিউচার সিম্পল টেন্স, অর্থাৎ যেটাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলা হচ্ছে। এইটা আমরা কিভাবে শিখবো, এটা আমরা কিভাবে কমপ্লিট করব, এটা আমরা একটু দেখি। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, যেমন যদি বলা হয় আপনি
আগামী বছরের শুরুতে দেশে আসবেন, বা সে আগামী বছরের শুরুতে দেশে আসবে। আমি আগামীকাল একটি মোবাইল কিনবো। অর্থাৎ এখানে কি বলছে, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে, বা অথবা বেন থাকবে। যেমন তিনি আগামীকাল আসবেন, আমি আগামীকাল একটি কলম কিনবো, সে একটু পরে ভাত খাবে। অর্থাৎ কি থাকবে? বে, বি, ব, বেন। এই শব্দগুলো যখন থাকবে তখন বুঝতে হবে যে সেই বাক্যটি ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্সে আছে। এটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে একটু বুঝতে হবে। তারপর কি আছে দেখেন, প্রথমে আমরা একটি উদাহরণ দেখি। হি উইল প্লে ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলবে। সে কি করবে? ফুটবল খেলবে। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল, দে উইল গো টু স্কুল। দেখেন, এই ফিউচার টেন্সের সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে শ্যাল উইলের ব্যবহার। কিসের ব্যবহার থাকে? শ্যাল বা উইল। তো বেশিরভাগ জায়গায় উইল দেখা যায়। এখানে আমাকে কি বলছে? সাবজেক্টের পর পার্সন অনুসারে, সাবজেক্টের পর, এটা আমি একটু কালার করতে, কি বলছে? সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট রূপ বি অন ফর্ম ব্যবহৃত হয়। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এখন সকল জায়গায় উইল ব্যবহারের নিয়ম চালু হয়েছে। আপনি সব জায়গায় ইদানিং উইল ব্যবহার করবেন। আমরা যখন ছোটবেলায় ব্যাকরণ গ্রামার বইগুলা পড়েছি, তখন লেখা ছিল আই আর উই এর পরে শ্যাল, বাদ বাকি সব জায়গায়। কিন্তু এখন এনসিয়েন্ট যে গ্রামার গুলো এটা বাদ দিয়ে এখন মডার্ন গ্রামার যেগুলা, এখানে সব জায়গায় উইল এর ব্যবহার। অর্থাৎ সাবজেক্ট যাই থাকুক আপনি উইল দিতে পারবেন। যেমন আই উইল স্পিক ইন ইংলিশ, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংরেজিতে কথা বলবো। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। অর্থাৎ এখানে গঠন প্রণালী কি হবে? খুবই সহজ একটা গঠন প্রণালী স্ট্রাকচার। এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল বা উইল বসবে, তারপর ভার্বের ভি অন ফর্ম বসবে, তারপর এক্সটেনশন। যেমন আই হচ্ছে সাবজেক্ট, তারপর একটা উইল বসেছে, তারপরে ভার্বের বি অন ফর্ম স্পিক বসেছে, আর এক্সটেনশন বসেছে ইন ইংলিশ। অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলবো, আই স্পিক ইন ইংলিশ। এই যে তিনটা টেন্স আপনাকে বুঝালাম, এর কোথাও কি কোনো সমস্যা আছে বলে মনে হয়? না। যদি থাকে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। না, করতে থাকুন। তার ফাঁকে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে উত্থাপন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, এখানে কি বলছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইবার আমরা একটু গভীরে প্রবেশ করব। কিভাবে প্রবেশ করব? যেমন এখানে বলেছি আই স্পিক, সরি, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। এই বাক্যটা আছে হচ্ছে অ্যাফার্মেটিভে। কিসে আছে? অ্যাফার্মেটিভ। এটার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। এটার বাংলা অর্থ কি? হ্যাঁ বোধক। এইটাকে আমি না বোধক করতে পারি কিভাবে? আমি ইংরেজিতে কথা বলবো, এইটা অ্যাফার্মেটিভ, ওর পরে শুধু আমি না যোগ করে দিব। আমি ইংরেজিতে কথা বলবো না, আমি ইংরেজিতে কথা বলবো না। তাহলে আমি দুইটা পেলাম, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি ইংরেজিতে কথা বলবো, আরেকটি পেলাম নেগেটিভ, আমি ইংরেজিতে কথা বলবো না। ওই বাক্যটা আবার ইন্টারোগেটিভ করা যায় কিভাবে? আমি কি ইংরেজিতে কথা বলবো? আমি কি ইংরেজিতে কথা বলবো? এটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়ে গেল। আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, আমি কি ইংরেজিতে কথা বলবো না? আমি কি ইংরেজিতে কথা বলবো না, এটা কি হয়ে গেল? এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। আমরা এখন সেই বিষয়টা দেখবো। এখানে দেখেন, প্রথমে আছে স্টার্টার। স্টার্টার মানে হচ্ছে এখানে সাবজেক্ট বা যিনি শুরু কর্তা। তো এখানে কি আছে? যিনি শুরু করছে, স্টার্টার নিলাম একটা আই, প্রেজেন্ট বা সিম্পল ভি ওয়ান ফর্ম নিলাম রাইট। এখান থেকে আমি একটা ভাগ নিব, ভাগটা কি নিব? এইটা নিলাম জাস্ট রাইট। দেখেন, প্রথমে একটি স্টার্টার নিয়েছে, কি আছে? আই, আই রাইট। আচ্ছা, এখান থেকে আরেকটি আপনাকে এক্সটেনশন বা অবজেক্ট নিতে হবে। কি হবে? আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি।
তো এইটা আমি যদি পাস্ট টেন্স করতে চাই, আমাকে কি করতে হবে? আই, এখান থেকে রাইট নেওয়া যাবে না। দেখেন এই যে পাস্ট সিম্পল বা ভি টু ফর্ম আছে, এইখান থেকে আমি একটা নিব রোট। এইখান থেকে আমি একটা নিব কি বলেন তো? রোট। আই রোট আ লেটার। এটা পাস্ট টেন্স হয়ে গেল। আর যদি আপনি ফিউচার করতে চান, ওই স্টার্টার আই ঠিক থাকবে, কিন্তু এখান থেকে আমি ফিউচারের একটা ভার্ব নিয়ে নিব। আই উইল রাইট আ লেটার। আই উইল রাইট আ লেটার। আমি একটা চিঠি লিখবো। এই যে বক্সটি দেওয়া আছে না, এই বক্স থেকে আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি বাক্য তৈরি করবেন। দেখেন এই যে উই দেওয়া আছে, এই উই দিয়ে আপনি একটা করেন। কিভাবে করবেন? প্রথমে উই নিলাম, তারপর কি দিলাম? উই সিং লিখলাম। কি লিখলাম? উই সিং। আর এইখান থেকে একটু অবজেক্ট নেন, এখান থেকে একটু অবজেক্ট নিতে হবে, এ সং। এটার অর্থ কি হলো? উই সিং আ সং। আমরা একটি গান গাই। এটা পাস্ট টেন্সে করেন, আমরা একটি গান গেয়েছিলাম। তখন এখান থেকে ভার্বের ভি টু ফর্মটা নিতে হবে। কি হবে? উই স্যাং আ সং। উই স্যাং আ সং। আমরা একটা গান গেয়েছিলাম। আমরা একটি গান গাইবো, তখন কি হবে? উই উইল সিং। উই উইল সিং। আর কি হবে? আ সং। আমরা একটা গান গাইবো। এইখানে আপনাকে একটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে স্টার্টার এবং এই যে অবজেক্ট বা এক্সটেনশন, এই দুইটা জিনিসের কখনো পরিবর্তন আমি করিনি। আমি পরিবর্তন করেছি কি? একবার লিখেছি সিং, একবার লিখেছি স্যাং, আর একবার লিখেছি উইল সিং। কি লিখেছি? উইল সিং। এই তিনটা বিষয় ভার্বের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে টেন্স। এবং এই পরিবর্তনটা যদি আপনি ধরতে পারেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে। এতটুকু কি বুঝতে পারছেন যা বুঝালাম? হ্যালো? হ্যাঁ, শুনতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন, এটা অনেক কষ্ট করে আপনাকে খুব সহজ বানিয়ে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এটা কি বললাম? এটা এখানে বললাম যে এই যে স্টার্টার উই এবং এখানে যে একটি অবজেক্ট রয়েছে আসং, এই দুইটার কখনো কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হবে শুধু মাঝখানের যে ভার্ব আছে। যেমন উই ঠিক থাকবে, আর এ সং ঠিক থাকবে। মাঝখানে আমি শুধু তিনবার তিনটা ভার্ব পরিবর্তন করেছি। উই সিং এ সং, আমরা একটি গান গাই। উই স্যাং এ সং, আমরা একটি গান গেয়েছিলাম। উই উইল সিং এ সং, আমরা একটি গান গাই। তো এইটা আপনার হোমওয়ার্ক থাকবে। এখানে আমি আই আর উই দিয়ে করে দিয়েছি। এখানে আপনি ইউ, হি, সি, দে, ইট, রানা অথবা অন্য কোনো মানুষের নাম ব্যবহার করে এখান থেকে আপনি, হ্যাঁ আপনি অবশ্যই মিলান। এখানে স্টার্টার আছে দেখেন, এই যে এখান থেকে মিলান। ইউ দিয়ে আপনি করেন, ইউ দিয়ে এই ইউ ওয়াচ টিভি এইটা ব্যবহার করে করেন। হুম, হ্যাঁ, হ্যাঁ। এটা উচ্চারণ হবে ওয়াস্ট, উচ্চারণ হবে ওয়াস্ট। ইউ ওয়াস্ট টিভি, তুমি টিভি দেখেছিলে। আর তুমি টিভি দেখবে, তখন বলবেন ইউ উইল ওয়াচ টিভি। ইউ উইল ওয়াচ টিভি। এবার হি দিয়ে করেন। হ্যাঁ। এই যে পেরে গেছেন, হি উইল প্লে ফুটবল। এইভাবে আপনি এগুলো একটু খাতায় লিখবেন, অথবা খাতায় যদি লেখার সময় না পান, আপনি রেকর্ড করবেন, আপনার ফোনে রেকর্ড করে ভয়েস রেকর্ডটা আমাকে পাঠাতে পারেন। এটা আরো ইজি টাস্ক হয়ে যাবে। রেকর্ড করে পাঠাবেন, ভুল ত্রুটিগুলো আমি দেখে দিব। তো এইভাবে আপনাকে এই বাক্যগুলা কমপ্লিট করতে হবে। কখনো প্রেজেন্ট টেন্স, কখনো পাস্ট টেন্স, কখনো ফিউচার টেন্স। এইটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক অনেক সহজ হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে একটি বক্স আঁকিয়ে দিয়েছি। এবং এই বক্সের ভিতরে থেকে সাবজেক্ট নিতে হবে, তারপর একটি ভার্ব নিতে হবে, তারপর একটি অবজেক্ট নিতে হবে। আবার কখনো কি করতে হবে? এই সাবজেক্ট নিবেন, এখানে ভার্বের ভি টু ফর্ম নিবেন, আর এখানে একটি অবজেক্ট। আবার ভার্ব সাবজেক্ট নিবেন, আবার এই যে এখানে এই যে ফিউচারের একটি ভার্ব নিবেন, আবার একটি অবজেক্ট নিবেন। এইখান থেকে আপনি অনেক বাক্য তৈরি করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ করতে হয়। কেমন? যেমন হি দিয়ে যদি আমি একটি বাক্য করি, যেমন হি
পেলে ফুটবল। দেখেন এইখান থেকে আমি হি নিলাম, এইখান থেকে পেলে নিলাম, আর এখান থেকে ফুটবল নিলাম, হি পেলে ফুটবল। কিন্তু এই বাক্যটা একটু ভুল হয়ে গেল। কেন ভুল হলো? এই সাবজেক্ট বা কর্তা যেহেতু হি, আর এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে পেলের পরে একটা ইএস যোগ করতে হবে, প্লেস, PLYS। অর্থাৎ হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ড্রাইভ না দিয়ে হি ড্রাইভস আ কার, সে একটি গাড়ি চালায়। হি, HEHE। এবার যখন আমরা লিখবো সে ফুটবল খেলে, হি পেলে ফুটবল, এইটা আমরা করতে পারবো না, কারণ এই বাক্যটা আছে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সাধারণ বর্তমান কালে। সে ফুটবল খেলে, এবং এই সে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য পেলে নামক যে ভার্ব আছে, এই ভার্বের পরে এস বাই এস যোগ করতে হবে, অর্থাৎ PLAYS, হি প্লেস ফুটবল। এইখানে লেখা আছে, দেখেন এই যে, এটা আমি একটু গ্রিন কালারে হাইলাইট করলাম। কি বলছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের পরে এস বাই এস যোগ করতে হয়। অর্থাৎ এখানে এই যে সাবজেক্ট হি, এই হি হচ্ছে কি বলেন তো? এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এই প্লের পরে একটা এস দিতে হবে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এই যে দেখেন একটা লিখে দিয়েছে, এই যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল, সে ফুটবল। এখানে হি প্লেস ফুটবলস বলা যাবে না, অর্থাৎ এখানে ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। হি প্লেস ফুটবল। এটা কোন টেন্সে? একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বাই এস যোগ করতে হবে। এইবার দেখেন এখানে আরো কিছু বাক্য দেওয়া আছে, আপনি এই বাক্যগুলা একটু পড়ে ফেলবেন। এই বাক্যগুলো এখন একটু পড়েন, এই বাক্যগুলোর ভিতরে কি কি বলা হচ্ছে। হি প্লেইড ফুটবল, এটার বাংলা অর্থ কি? সে ফুটবল খেলেছিল। পড়েন। দেখেন শেষের বাক্যটা, এটা কি বলছেন আপনি? দে উইল স্পিক ইন ইংলিশ, দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে, তারা ইংরেজিতে কথা বলবে। তো এখানে যেহেতু শ্যাল উইল থাকলে কোন টেন্স হয়? হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বর, হ্যাঁ, তারা ইংরেজিতে কথা বলে। এটা তো আপনি সঠিক বলেছেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারা বর্তমান কালে বলে, তারা এই মুহূর্তে বলে। কিন্তু চতুর্থ নম্বরে যখন বলবো দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স, অতীতকালে, অর্থাৎ এখন আর বলেনি, অতীতে বলেছিল। আর যখন বলবো তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ, অর্থাৎ তারা ইংরেজিতে কথা বলবে। এটা কি হবে? এটা ফিউচার টেন্স। এটা কোন টেন্স হবে? ফিউচার টেন্স। তো আমরা ঠিক একই ভাবে এখানে দেখবো, এখানে দেখবো স্টেপ 2, নেগেটিভ সেন্টেন্স। একটু আগে আপনাকে বলেছিলাম যে এই বাক্যটা যদি আমরা বলি চতুর্থ পঞ্চম নম্বরে, দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে, তারা ইংরেজিতে কথা বলবে। দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে। এইটার নেগেটিভ কি হবে? এইটার নেগেটিভ হবে তারা ইংরেজিতে কথা বলবে না। কি হবে? তারা ইংরেজিতে কথা বলবে না। দেখেন এটা নেগেটিভ হয়ে গেল। এটা ইন্টারোগেটিভ কি হবে? তারা কি ইংরেজিতে কথা বলবে? তারা কি ইংরেজিতে কথা বলবে? এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, প্রশ্নবোধক। আর যখন প্রশ্ন না বোধক নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? তারা কি ইংরেজিতে কথা বলবে না? তারা কি ইংরেজিতে কথা বলবে না? অর্থাৎ একটা বাক্যকে আমরা 4 রকম ভাবে বলতে পারি। মডাল সেমি মডাল ব্যবহার করে আরো অনেক আইটেমে আমরা বলতে পারবো, তো সেগুলো আমরা পরে দেখব। এখন আমরা মূলত এখানে দেখব নেগেটিভ সেন্টেন্স। এইখানে দেখেন, বলেন 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 বলেন। ধন্যবাদ, আমিও তো সেটা চাই, বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ।
ধন্যবাদ, ধন্যবাদ। তো দেখেন এখানে তাহলে আমি সামান্য একটু আছে টেন্সটা আজকে শেষ করিয়ে দিব, কারণ কি এখানে আমাদের একটা লম্বা পথ পাড়ি দিতে হয়। তো এটা বেশি না, আপনি পারবেন, এটা আমি একটু বুঝিয়ে দিই, এবং এইটার উপরে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন এটাও আমি বুঝাই দিচ্ছি। তো এখানে আমরা এই বাক্যটা যদি আর একটু দেখি, এই বাক্যটা এখানে কি বলছে, এটা আমরা নেগেটিভ করব। একেবারে সহজ। যেমন যদি আপনাকে বলি আমি ভাত খাই, এটার নেগেটিভ কি হবে? আমি ভাত খাই না। আমি কথা বলি, এটার নেগেটিভ কি হবে? আমি কথা বলি না। নেগেটিভ মানে হচ্ছে না বোধক। আমি স্কুলে যাই, এটার নেগেটিভ কি হবে? আমি স্কুলে যাই না। সে ভাত রান্না করে, এটার নেগেটিভ কি হবে? সে ভাত রান্না করে না। অর্থাৎ এখানে সহজ সূত্র হচ্ছে ওই যে ভার্ব আছে, ওই ভার্বের পরে শুধু না যোগ করে দিতে হবে। কি যোগ করতে হবে? না, নট শব্দটি যোগ করতে হবে। যেমন এখানে দেখেন, এই যে প্রেজেন্ট টেন্সের একটি বাক্য বললাম, সব নেগেটিভ দিয়ে। যেমন এখানে বললাম উই ডোন্ট প্লে ফুটবল। এখান থেকে দেখেন আমি একটি এখান থেকে একটা নিব, এখান থেকে আমি কি নিব? এখান থেকে নিব হচ্ছে উই। এখানে একটা সাবজেক্ট নিলাম উই। তারপর এখান থেকে আমি একটি মানে নেগেটিভ যে শব্দ অর্থাৎ অক্সিলারি ভার্ব নিব, ডু নট বা ডাজ নট। তো উই এর পরে সবসময় ডু নট বসাতে হবে। উই ডু নট, তারপর কি থাকবে? পেলে ফুটবল। উই ডু নট পেলে ফুটবল, অর্থাৎ আমরা ফুটবল খেলি না। এখানে কি হবে দেখেন, প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিতে হবে। এই জায়গাটা দেখেন, কালার করে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্বটা কেমন? সাহায্যকারী ক্রিয়া। যেমন দেখেন এখানে একটি মূল ভার্ব আছে প্লে, এখানে একটি মূল ভার্ব আছে প্লে। যেমন আমরা ফুটবল খেলি, এটার ইংরেজি কি হবে? উই প্লে ফুটবল। এটা তো আপনি পারেন, উই প্লে ফুটবল। তো আমরা ফুটবল খেলি না, এই যে না শব্দটা বলা হলো না, খেলি না, এর জন্য আপনাকে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু নট বা ডাজ নট। অক্সিলারি ভার্বটা কি আছে? ডু নট বা ডাজ নট। অর্থাৎ উই, উই এর পরে ডাজ নট বসে না, এখানে উই ডু নট, বাদ বাকি সব টুক একই রকম থাকে। উই ডু নট প্লে ফুটবল। এই ডু নট কে সংক্ষেপে বলা হয় ডোন্ট। উই ডোন্ট প্লে ফুটবল। উই ডোন্ট প্লে ফুটবল। ইউ ডোন্ট রাইট আ লেটার। তুমি একটি চিঠি লেখো না। ইউ ডোন্ট রাইট আ লেটার। সে একটি গান গায় না। হি ডাজ নট সিং আ সং। হি এর পরে ডু নট বসানো যাবে না, হি এর পরে ডাজ নট বসবে। হি ডাজ নট সিং আ সং। এইভাবে এই এই বক্স থেকে শোনেন, এই বক্স থেকে আপনি বাক্য করবেন, আপনি রেকর্ড করবেন বাক্যগুলো। এই বক্সটা সামনে বের করে পিডিএফ ফাইলটা আপনি ফোনে রেকর্ড সেভে ধরে আপনি রেকর্ড করবেন, আমাকে পাঠান। উপরের বক্স থেকে কিছু কাজ দিয়েছি, এই বক্স থেকে আপনি অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করবেন। উই সিং আ সং। হ্যাঁ, 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 এই সেম আমি এখানে আপনাকে এটার এটার পাশে লিখে দিচ্ছি। এটার এখানে আপনার লেখা থাকবে, এই যে এই সেম এখানে লিখে দিলাম। অর্থাৎ হ্যাঁ দিচ্ছি, এটা আমি পিডিএফ পাঠিয়ে দেবো। এটা আপনি তখন এই যে রাইট এখানে এই সেম দিয়ে দিলাম নিচে, আপনার এটা চোখে পড়বে। এই বক্সের নিচে আমি এখানে এই সেম লিখে দিলাম। এই সেম দিলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনাকে বাড়ির কাজ করতে বলা হচ্ছে। এটা আমরা কি করব? এটা আমরা এখানে এই সেম নিলাম, এটা এইচ এম, অর্থাৎ এই বাড়ির কাজ থাকবে, হোম ওয়ার্ক। তো এইভাবে যদি আপনি প্রতিদিন এই একটা করে দেখেন, আজকে আমরা কত কিছু শিখে ফেললাম। এখানে আপনাকে কি শেখালাম? অ্যাফার্মেটিভ করতে হয় কিভাবে, নেগেটিভ করতে হয় কিভাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এই বিষয়গুলো ব্যবহার করে কিভাবে আমরা বাক্য রচনা করতে পারি। এই বক্স থেকে দেখেন, এই যে স্যার যে বক্সটা তৈরি করেছে, এখান থেকে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। এই যে একটি মাত্র বক্স, এখানে আপনি শুধু সাবজেক্ট পরিবর্তন করে দিবেন, ভার্ব পরিবর্তন করবেন। সাবজেক্ট পরিবর্তন করবেন, ভাব সরি ওই হ্যাঁ সাবজেক্ট এখানে এক এক একটি নেবেন, আর ভাব পরিবর্তন করবেন, অবজেক্ট পরিবর্তন, কিন্তু ভার্বের শুধু ফর্ম পরিবর্তন করবেন। কিন্তু সাবজেক্ট মনে করেন উই, যেমন উই পেলে ফুটবল, তারপরে উই রাইট আ লেটার, উই ড্র পিকচার, এখানে সাবজেক্ট একই থাকবে। তাকে শুধু ভার্বের এই যে পরিবর্তন রূপান্তর, যেমন আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এখানে আমি এবং ভাত, এইটার কোনো পরিবর্তন হবে না কোনো কালে। শুধু পরিবর্তন হবে কি? ভার্বের ক্রিয়ার পরিবর্তন হবে। ভাত খেয়েছিলাম, ভাত খাই, ভাত খাবো। এই ভার্বের পরিবর্তনটা যদি একটু ভালোভাবে বুঝতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে। আমি ফুটবল খেলি না, দেখেন এই যে কেবল যে নেগেটিভ শিখালাম, এখানে আই পেলে ফুটবল, আমি ফুটবল খেলি। কিন্তু এই যে এখানে লেখা আছে আমি ফুটবল খেলি না, এর জন্য এখানে আপনাকে ডোন্ট আনতে হবে। কি আনতে হবে? ডোন্ট।
অর্থাৎ এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। এখানে দুইটা ভার্ব আছে এই বাক্যে। এই বাক্যে কয়টা ভার্ব আছে? দুইটা। এই ডু নট একটি ভার্ব, আর পেলে একটি ভার্ব। তো পেলেকে বলা হচ্ছে মূল ভার্ব, আর এই ডু নট কে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটাকে বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। মনে করেন একটি অনেক ওজনের জিনিস, একটি ধানের বস্তা গ্রামে দেখা যায় না, বা যে কোনো একটা বড় ওজনের জিনিস আমি একা একা মাথায় তুলতে পারতেছি না। এটা আপনাকে বললাম যে, মামুন সাহেব আপনি আমাকে একটু হেল্প করে দিন, এক মাথা ধরে আপনি আমার মাথায় উঠাই দিলেন। ওই যে দেখবেন পাটের গোডাউনে পাটের বড় বড় বেল উঠায় না মাথায়, তো একা একা ওইগুলা উঠানো যায় না। তো এখানে পেলে ভাবটা একা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে না বিধায় এখানে এর সঙ্গে ডোন্ট বা ডাজেন্ট আনতে হয়। কোথায় আনতে হয়? এই নেগেটিভ করার সময়। আমি ফুটবল খেলি না, আমি ভাত খাই না, সেই স্কুলে যায় না, তারা ছবি আঁকে না, এই নেগেটিভ বাক্যগুলোতে প্রেজেন্ট টেন্সে আসবে ডু নট বা ডাজ নট, আর পাস্ট টেন্সে আসবে ডিড। পাস্ট টেন্সে কি আসবে বলেন তো? ডিড নট। জাস্ট এতটুকু কি বুঝতে পারছেন আমি যা এই পর্যন্ত বুঝালাম? হ্যাঁ, এইটা আবার বলছি। প্রেজেন্ট টেন্সে আসবে, দেখেন এইখানে এই জায়গাটা দেওয়া আছে, এই যে প্রেজেন্ট টেন্সে আসবে ডু নট বা ডাজ নট। আর এইখানে আমি পেস্ট কালার একটু আরেক আলাদা হাইলাইট করলাম, এই যে পাস্ট টেন্সে আসবে ডিড নট। পাস্ট টেন্স নেগেটিভ করতে গেলে শুধুমাত্র আসবে ডিড নট। প্রেজেন্ট টেন্সে আসবে ডু নট বা ডাজ নট। আর ফিউচার টেন্সে আসবে উইল নট। এই উইল নট কে বলা হচ্ছে ওন্ট। উইল নট কে কি বলা হচ্ছে? ওন্ট। WONT। নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট, আর পাস্ট টেন্সের সাবজেক্ট যাই থাকুক না কেন, আই এর পরেও ডিড নট, ই এর পরেও ডিড নট, শুধু ডিড নট আসবে। আর ফিউচার টেন্সে একটি আসবে, সেটাকে বলা হচ্ছে ওন। সেটাকে বলা হচ্ছে ওন। এতটুকু কি বুঝতে পারছেন? তো এই যে প্রতিদিন অল্প অল্প করে আমরা আগাচ্ছি, এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। আজকে এখানে যে এই যে লিখে দিয়েছি, যদি না পারেন, মনে না থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফোন দিবেন, আমি বলে দিব আবারও। আর এই যে কাজগুলো আজকে শিখালাম, এখান থেকে আপনি প্র্যাকটিক্যালি, এখন আপনি রেস্ট নেন, ঘুমাতে যাবেন বলছেন, তারপরে আবার যখন আপনি সময় পাবেন তখন এই বাক্যগুলা থেকে আপনি বাক্য তৈরি করবেন।